জুলাই গণ অভ্যুত্থান গুলির নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন, অডিও যাচাই করে বলছে বিবিসি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে গেল কানাডা ডে উৎসব। বিসিতে বাংলাদেশি কমিউনিটির প্রথম যুব ও শিশু বিজ্ঞান মেলা সফলভাবে অনুষ্ঠিত। মাস্কের আমেরিকা পার্টি গঠন হাস্যকর, বললেন ট্রাম্প। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন নেতানিয়াহু। লাইফটাইম গোল্ডেন ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল আরব আমিরাত। এবং গোল্ডেন গার্ল খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যানকুভার বাংলাদেশ টিভির সাপ্তাহিক বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবি করেছে বিবিসি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা একটি ফাঁস হওয়া অডিও কলের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। 18 জুলাইয়ের একটি অডিও কল, যেখানে শেখ হাসিনা ও এক অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে কথোপকথন রয়েছে, সেটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ বলে উল্লেখ করেছে বিবিসি আই। প্রতিবেদনে বলা হয়েছে, এই অডিওতে স্পষ্ট যে শেখ হাসিনা বিক্ষোভকারীদের গুলি করতে সরাসরি অনুমোদন দিয়েছিলেন। বিবিসি জানায়, শেখ হাসিনার নির্দেশের পর সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই গত বছরের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয়, যাতে জাতিসংঘের হিসেবে 1400-র বেশি মানুষ নিহত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই অডিওটি 2025 সালের মার্চ মাসে ফাঁস হয় এবং এখন এটি শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার একটি মূল প্রমাণ হিসেবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রসিকিউটররা। এ বিষয়ে আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, উল্লেখিত টেপ রেকর্ডিংটির সত্যতা আমরা নিশ্চিত করতে পারছি না। প্রসঙ্গত, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে বহু মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, 14টি দেশের সরকার প্রধানদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ইউনূসকে পাঠানো চিঠিটি হুবহু প্রকাশ করা হয়। চিঠিতে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রকট হলেও যুক্তরাষ্ট্র এতদিন কার্যক্রম চালিয়ে গেছে। তবে ঘাটতি কমাতে এবার ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য কাঠামোতে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি জানান, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব পণ্যের ওপর অতিরিক্ত 35% শুল্ক আরোপ করা হবে। এটি খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে গণ্য হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পাঠানো পণ্যেও একই হারে শুল্ক কার্যকর হবে। চিঠিতে ট্রাম্প বলেন, 35% শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির তুলনায় কম। আপনার দেশ যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন শুরু করে তাহলে শুল্ক আরোপ করা হবে না। তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে সেটিও যুক্তরাষ্ট্রের শুল্কের সঙ্গে যোগ হবে। শুল্ক আরোপের কারণ হিসেবে বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন ট্রাম্প। শেষে তিনি লেখেন, আপনি কখনোই যুক্তরাষ্ট্রের ওপর হতাশ হবেন না। দর্শক, এবার দেখবেন কানাডার সংবাদ। বরাবরের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে গেল কানাডা ডে উৎসব। কানাডিয়ানদের অতি প্রিয় 1 জুলাইয়ের এই শুভ দিনটি শুরু হয় ঐতিহাসিক কানাডা ডে প্যারেডের মাধ্যমে।
উৎসবমুখর এই দিনটি আরও আলোকিত হয়ে ওঠে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মনোমুগ্ধকর বক্তব্যে। এটা ছিল প্রধানমন্ত্রী হিসেবে কার্নির প্রথম জাতীয় ছুটি। তিনি তার ভাষণে ভিমি রিজ যুদ্ধ থেকে 9/11-এর সময় গ্যান্টার শহরের ভূমিকা পর্যন্ত ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরেন এবং আমেরিকার ট্রেড ও গণতন্ত্র বিরোধী চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যের আহ্বান জানান। Only two words. Oh, Canada. Oh, Canada. You know, there is no place I'd rather be right now than here, the true North, strong and free, celebrating Canada Day with all of you. I have never been prouder to say, I am Canadian. Nous sommes Canadiens. And I'm particularly proud that in a world that's fraught with division, that we, under the maple leaf, have considered our options, and we've decided not to pull apart and fight, but to come together and to build. Because that's the Canadian way. That's what this country has done. Together, we will build one Canadian economy connected by major projects, powered by Canadian energy, transformed by Canadian technology, and crafted by Canadian workers. Together, we will break down barriers so that you can buy Canadian anywhere, and you can work in Canada everywhere. After 158 years, we have so much to celebrate, and today we celebrate. But we also know that we have much more to accomplish. And now's the time to build a Canada worthy of its great people, a Canada for all and for all time. Merci beaucoup. Vive le Canada! Thank you all. Long live Canada! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স এডওয়ার্ড, যিনি কানাডার ঐক্য ও সাফল্যের প্রশংসা করেন। Hello Canada. Bonjour Canada. And I want to thank the Governor-General, Your Excellency, and the Prime Minister for your invitation to come and join you today in what is evidently quite a party. I also bring you Their Majesty's greetings on this day. They send you their very best wishes. ভ্যানকুভারের বাংলাদেশি কমিউনিটি ও নারী পুরুষ শিশু কিশোর নির্বিশেষে এই দিনটি পালন করেছে বিভিন্ন প্রকার মেলা এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। Your performance, our performance always jewels. I like that. না, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ডে লং সবার ফ্যামিলি নিয়ে আসছি, হিউজ গ্রুপ। অন্যান্য কমিউনিটির মতো ভ্যানকুভারের বাংলাদেশি পরিবারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল সান্ধ্যকালীন ফায়ারওয়ার্কস। আহিয়ান, তুমি কি ফায়ারওয়ার্কস পছন্দ করেছো? আজকে লাইক করেছো তুমি? হ্যালো, গুড। দর্শক, এবার দেখবেন কমিউনিটি সংবাদ। 6 জুলাই রবিবার গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশি কালচারাল অ্যাসোসিয়েশন GVBC এর উদ্যোগে বেয়ার ক্রিক পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি কমিউনিটির
বার্ষিক বনভোজন। আজকে আমরা জিবিসি আয়োজনে আমাদের সারিতে যে সবচেয়ে বড় আমাদের যে পিকনিক স্পট বলে বিয়ার ক্রেক পার্ক, এখানে আমরা হোল বাংলাদেশ কমিউনিটি আজকে সামার পিকনিকের আয়োজন করেছি। 250-এর বেশি বাংলাদেশি কমিউনিটির মধ্যে মানুষ এই পার্কের মধ্যে আসবে এবং এই পার্কটার নাম হচ্ছে বিয়ার ক্রিক পার্ক। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটির লোকজন এখানে এসেছে। আমরা এখানে বিশেষ করে আমাদের আজকের পিকনিকটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, পুরা কমিউনিটি মানুষের একটা মানে বলতে কি একটা বন্ধন। 25 সালে সামার পিকনিক আমরা হচ্ছে একবারে প্রস্তুতি একবারে কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। বিভিন্ন ধরনের খাবার, সুস্বাদু খাবার, বাংলাদেশি আইটেমের খাবারগুলি আমাদের এখানে পরিবেশন করা হবে। নট অনলি খাবার, তার পাশাপাশি আমরা এখানে আমাদের খেলাধুলা, বিভিন্ন ক্যাটাগরি খেলাধুলা, বাচ্চাদের জন্য অনেক ধরনের আইটেম রাখা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রায় 300 ভ্যানকুভার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আনন্দ ঘন এই মিলন মেলায়। আমাদের এই যে জিবিসি যে সামার পিকনিক হচ্ছে, এটাকে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, উৎসাহ দিব সারাদিন ব্যাপী। এইটা আমাদের সবার জন্য একটা বড় স্মৃতি হয়ে থাকবে। মুখরোচক খাবার দাবারের পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ছিল খেলাধুলার আয়োজন, যা এই অনুষ্ঠানটিকে করে তুলেছিল আরও বেশি আনন্দময়। বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স প্রফেশনালস অফ বিসি বার্নাবির বনসর রিক্রিয়েশন সেন্টারে তাদের প্রথম যুব ও শিশু বিজ্ঞান মেলা 2025 সফলভাবে আয়োজন করেছে। এই যুগান্তকারী অনুষ্ঠানটি ছিল লোয়ার মেইনল্যান্ডের বাংলাদেশি সম্প্রদায়ের দ্বারা আয়োজিত প্রথম বিজ্ঞান মেলা, যার লক্ষ্য ছিল বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশের ক্ষেত্রে তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের সাথে জড়িত করা। এই অনুষ্ঠানে উৎসাহী জনতার সমাগম ঘটে। 3টি বয়সের 24 জন অংশগ্রহণকারী 20টি অনন্য এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। মেলাটি শিশু এবং তরুণদের তাদের সৃজনশীলতা অন্বেষণ এবং জলবায়ু পরিবর্তন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি থেকে শুরু করে রোবোটিক্স, পরিবেশগত স্থায়িত্ব এবং প্রযুক্তিগত উদ্ভাবন পর্যন্ত বিষয়গুলোতে তাদের জ্ঞান প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। মেলাটি একটি প্রাণবন্ত এবং অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করেছিল, পরিবার, শিক্ষক এবং সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করেছিল। অনেকেই পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের উন্নয়নমূলক সুযোগ তৈরিতে বিসিবিসি এর প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানের সাফল্যে উৎসাহিত হয়ে বিসিবিসি ঘোষণা করেছে যে যুব ও শিশু বিজ্ঞান মেলা প্রতি বছর অনুষ্ঠিত হবে, যা সম্প্রদায়ের শিশুদের শিক্ষাগত এবং বৌদ্ধিক বিকাশে সহায়তা করার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। পুরো জুন মাসটাই ছিল কানাডিয়ান পরিবারদের জন্য একটি বিশেষ এবং স্মরণীয় মুহূর্ত, কারণ সুদীর্ঘ 12 বছরের কঠোর পরিশ্রমের পরে এ মাসেই এদেশের ছাত্রছাত্রীরা অর্জন করে তাদের হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, যা কিনা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার সমমানের। In a world that is rapidly changing, the knowledge that you've gained thus far, the experience that you've had, and the knowledge you're going to gain is going to give you the ability to shape your path, to drive innovation, and to shape this world. ভ্যানকুভার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মা বাবারাও ছিলেন অনেক ব্যস্ত তাদের সন্তানদের এই সাফল্য সেলিব্রেট করার জন্য এবং তাদেরকে এই অর্জন স্মরণীয় করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে। সবাই ছিলেন আবেগ আপ্লুত ও গর্বিত তাদের সন্তানদের পরবর্তী অগ্রযাত্রার কথা চিন্তা করে, যা কিনা ইউনিভার্সিটি অথবা কলেজে তাদের পছন্দমতো সাবজেক্টে অ্যাডমিশন নেয়া। বরাবরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মিলিয়ন মিলিয়ন দর্শনার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পালিত হল কানাডার ঐতিহ্যবাহী ক্যালগারি স্ট্যাম্পিড 2025। এ মাসের 4 তারিখে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হলিউড তথা কানাডার অত্যন্ত জনপ্রিয় কান্ট্রি মিউজিক সুপারস্টার শানায়া টোয়েন, যা কিনা চলবে 13 তারিখ পর্যন্ত।
প্রধানমন্ত্রী মার্ক কার্নিও জাঁকজমক এই আয়োজনে যোগদানের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ঐতিহ্যবাহী এই কানাডিয়ান উৎসব। বর্ণালী সব আয়োজনে মুখরিত ছিল আলবার্টা প্রদেশের এই স্ট্যাম্পিড শহর ক্যালগেরি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক সময়কার মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণাকে একেবারে হাস্যকর বলে মন্তব্য করেছেন। রোববার নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে নতুন দল গঠনের ঘোষণা দেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, সে এখন এক ধরনের ট্রেন দুর্ঘটনার মতো পরিস্থিতিতে আছে, পুরোপুরি পথভ্রষ্ট হয়েছে। মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার প্রশাসনের ব্যয় কমানোর নীতিতে নেতৃত্বও দিয়েছিলেন। তবে কর ও ব্যয় বিল নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সেই প্রেক্ষিতে মাস্ক আমেরিকা পার্টি নামে তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এই উদ্যোগকে ট্রাম্প নাকচ করে বলেন, আমার মতে তৃতীয় দল গঠন করা হাস্যকর। যুক্তরাষ্ট্রের সবসময় দুই দলীয় ব্যবস্থা কার্যকর থেকেছে। তৃতীয় দল কখনো সফল হয়নি, শুধু বিভ্রান্তি তৈরি করেছে। মাস্ক চাইলে নিজের মতো করুক, কিন্তু এটা কখনোই বাস্তবসম্মত নয়। এদিকে মাস্ক এখনও তার নতুন দলের কাঠামো বা কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে প্রকাশ করেননি। মার্কিন নির্বাচন কমিশনের কাছে দলটি নিবন্ধন পেয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাস্কের এই রাজনৈতিক উদ্যোগ রিপাবলিকানদের জন্য 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ও ভবিষ্যতেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। নেতানিয়াহু এই মনোনয়নপত্র নোবেল কমিটিকে পাঠিয়েছেন এবং এর একটি অনুলিপি ট্রাম্পকে হস্তান্তর করেছেন। মঙ্গলবার সিএনএন সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজে নেতানিয়াহু এই চিঠির অনুলিপি ট্রাম্পের হাতে তুলে দেন। চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট, আপনি আব্রাহাম চুক্তির মাধ্যমে একের পর এক দেশে এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই আমি আপনার কাছে আমার পাঠানো চিঠিটি তুলে দিচ্ছি, যা আপনাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছে। আপনি এই পুরস্কারের প্রকৃত প্রাপক। নেতানিয়াহু আরও বলেন, আমি কেবল ইসরায়েলিদের নয়, বিশ্বজুড়ে ইহুদি জনগণ ও বহু মানুষের পক্ষ থেকে আপনার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা আনার ক্ষেত্রে আপনি অসাধারণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প নেতানিয়াহুর এই উদ্যোগে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনার কাছ থেকে আসা এই প্রস্তাব আমার জন্য অত্যন্ত অর্থবহ। প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ধরেই ট্রাম্প একাধিকবার তার সমর্থক ও প্রভাবশালী আইন প্রণেতাদের কাছ থেকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, তবে এখনও তিনি এই পুরস্কার পাননি। উল্লেখযোগ্যভাবে এখন পর্যন্ত মাত্র 3 জন মার্কিন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন: থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন ও বারাক ওবামা। সংযুক্ত আরব আমিরাতে লাইফ টাইম গোল্ডেন ভিসা বাংলাদেশ ও ভারতের নাগরিকরা বড় কোনো বিনিয়োগ ছাড়াই পাচ্ছেন। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইনে। তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে সরাসরি বিবৃতি দিয়েছে আমিরাত সরকার। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি জানায়, গোল্ডেন ভিসার জন্য যেসব শ্রেণী, শর্ত ও প্রক্রিয়া রয়েছে তা সম্পূর্ণ আইনি কাঠামো ও মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত এবং এসব তথ্য পাওয়া যাবে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বিবৃতিতে বলা হয়, কোনো পরামর্শক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক এজেন্সিকে গোল্ডেন ভিসার আবেদন গ্রহণ বা প্রক্রিয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। কেউ যেন গুজব বা মিথ্যা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ব্যক্তিগত নথি বা অর্থ জমা না দেন
সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। সম্প্রতি একটি বিদেশি কনসালটেন্সি প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমে দাবি করে সব শ্রেণীর মানুষ বিনিয়োগ ছাড়াই আজীবন গোল্ডেন ভিসা পেতে পারেন, যা সম্পূর্ণ অবৈধ এবং আমিরাত সরকারের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই ছড়ানো হয়েছে। ৮ জুলাই আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এক প্রতিবেদনে জানায়, কিছু ভারতীয় সংবাদ মাধ্যম ও ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য পাইলট প্রকল্পে আজীবন ভিসার সুযোগ দেওয়ার যে দাবি তোলা হয়েছে সেটি ভিত্তিহীন এবং সরকারিভাবে অস্বীকৃত। আমিরাত সরকার জানিয়েছে তারা স্বচ্ছ ও নিরাপদ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মিথ্যা তথ্য ছড়ানো সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভ্রমণ বা বসবাসে আগ্রহীদের সরকারি চ্যানেলের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। পাকিস্তানের করাচিতে প্রতিরক্ষা আবাসন এলাকায় এক ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় 2 সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, হুমায়রা একাই ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। চলতি বছরের শুরু থেকেই তিনি মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দেন। বারবার অনুরোধের পরও কোনো সাড়া না পেয়ে ফ্ল্যাট মালিক আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 3:15 পুলিশ ফ্ল্যাটে যায়। দরজায় একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। তখনই পাওয়া যায় হুমায়রার দীর্ঘদিন পড়ে থাকা মরদেহ। পুলিশের মতে সদর দরজা এবং ঝুল বারান্দার দরজা উভয়ই ভেতর থেকে বন্ধ ছিল, তাই প্রাথমিকভাবে বাইরে থেকে কেউ ঢুকেছে বলে মনে হচ্ছে না। তবে মৃত্যুর স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ফরেনসিক দল তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছেন, হুমায়রার কোনো নিকট আত্মীয়ের সঙ্গেও এখনো যোগাযোগ করা যায়নি। মঞ্চ ও ছোট পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও জনপ্রিয় ছিলেন হুমায়রা। স্বাস্থ্য সচেতনতা ও শরীর চর্চা নিয়ে পোস্ট করতেন নিয়মিত। তবে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল 2024 সালের 30 সেপ্টেম্বর। তারপর থেকে তিনি অনলাইনে অনুপস্থিত ছিলেন। এই রহস্যময় মৃত্যু ঘিরে পাকিস্তান জুড়ে চলছে আলোচনা। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। গোল্ডেন গার্ল খ্যাত জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভুজপতি চাকমার সঙ্গে দেখা করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সহমর্মিতামূলক উদ্যোগ নেওয়া হয়। বুধবার 9 জুলাই সকালে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে ঋতুপর্ণার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঙ্গে ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। রিজভী তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণার মায়ের হাতে চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত 2015 সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজবাসী চাকমা। বাবার অনুপ্রেরণাতেই ফুটবলার হিসেবে গড়ে ওঠেন ঋতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনার পাশাপাশি তিনি মাঠেও নিয়মিত। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে 2 গোল করে জয় এনে দেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও গোল করেন তিনি। এই ছিল আমাদের সাপ্তাহিক বাংলা সংবাদ। ভ্যানকুভার বাংলাদেশ টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্যানকুভার বাংলাদেশ টিভির সাথেই থাকুন। পরবর্তী সাপ্তাহিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।